আজকে যে টপিকটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হলো কন্ডাক্টেন্স অন ডাইলিউশন, মানে তড়িৎ বিশ্লেষ্য দমনের লঘুতা বৃদ্ধির সঙ্গে পরিবাহিতা কিভাবে বৃদ্ধি পায় না হ্রাস পায় সেটা আমরা দেখব। এবারে পরিবাহিতা বলতে কি কি পরিবাহিতা আমরা জানি? আপেক্ষিক পরিবাহিতা, মোলার পরিবাহিতা, তুল্যাঙ্ক পরিবাহিতা। তো এগুলো আজকে আমরা দেখব যে দ্রবণের লঘুতা বৃদ্ধির সঙ্গে অর্থাৎ গাঢ়ত্ব হ্রাসের সঙ্গে কিভাবে এই পরিবাহিতাগুলো চেঞ্জ হয়, মানে হ্রাস পায় না বৃদ্ধি পায়। তো ফার্স্ট অফ অল আমরা দেখবো যে আপেক্ষিক পরিবাহিতা কিভাবে লঘুতা বৃদ্ধির সঙ্গে পরিবর্তিত হয়। তো আপেক্ষিক পরিবাহিতা আপেক্ষিক পরিবাহিতা আপেক্ষিক পরিবাহিতা বা স্পেসিফিক কন্ডাক্টেন্স এটাকে কাপ্পা দিয়ে ডিনোট করা হয়। তো কাপ্পা মানে কি? কাপ্পা কাকে বলে? কাপ্পার সংজ্ঞাটা কি? একক আয়তন তড়িৎ বিশ্লেষ্য দ্রবণের পরিবাহিতাকে বলা হয় আপেক্ষিক পরিবাহিতা বা স্পেসিফিক কন্ডাক্টেন্স। তো ওই একক আয়তনটা আমি সেটাকে 1 ml ধরতে পারি, 1 ডেসিমিটার কিউব ধরতে পারি, 1 সেমি কিউব ধরতে পারি। আমি সাপোজ ধরে নিচ্ছি 1 ml দ্রবণের পরিবাহিতা। এবারে আমি একটা পাত্র নিচ্ছি, একটা পাত্র নিলাম। সেই পাত্রতে 1 ml, সাপোজ এখানে 1 ml তড়িৎ বিশ্লেষ্য পদার্থ নিয়েছি, 1 ml তড়িৎ বিশ্লেষ্য পদার্থের দ্রবণ নিয়েছি। সাপোজ এটা হচ্ছে NaCl। তাহলে তড়িৎ বিশ্লেষ্য দ্রবণটার মধ্যে কি থাকবে? Na+ আর Cl- থাকবে। এবারে এটা 1 ml এবং এর মধ্যে কটা আয়ন আছে? এর মধ্যে দুটো আয়ন আছে। 1 ml তড়িৎ বিশ্লেষ্য পদার্থের দ্রবণের মধ্যে এখন দুটো আয়ন আছে। এবারে যদি এর মধ্যে বাইরে থেকে আরো 1 ml জল আমি ঢেলে দিলাম, বাইরে থেকে আরো 1 ml H2 জল আমি ঢেলে দিলাম, তাহলে এখন টোটাল তড়িৎ বিশ্লেষ্য পদার্থ কতটা হলো? এখন টোটাল সলিউশন তড়িৎ বিশ্লেষ্য পদার্থের দ্রবণটা কতটা হলো? এখন সলিউশনটা হলো 2 ml। এখন সলিউশনটা হলো 2 ml। তাহলে আগে কি ছিল? আগে 1 ml সলিউশনের মধ্যে আয়ন ছিল, দুটো আয়ন ছিল। এখন কি হলো? সলিউশনটা কত হলো? 2 ml সলিউশন হয়ে গেল। এখন সলিউশনটা 2 ml হয়ে গেল এবং এখন কিন্তু আয়নের সংখ্যা সেই দুটোই আছে, আয়নের সংখ্যা কিন্তু আর বাড়েনি। Na+Cl- এর সংখ্যা কিন্তু আর বাড়েনি। তারপরে এখন হলো 2 ml সলিউশনের মধ্যে কটা আয়ন আছে? দুটো আয়ন আছে। কিন্তু আমরা কি জানি? আপেক্ষিক পরিবাহিতা বা স্পেসিফিক কন্ডাক্টেন্স হলো 1 ml সলিউশনের পরিবাহিতা। এখানে আমরা 2 ml সলিউশনে দুটো আয়ন পেয়েছি, তাহলে 1 ml সলিউশনে কটা আয়ন পাবো? 2/2 সমান একটা আয়ন। তাহলে কি দেখলাম? আগে কি ছিল? 1 ml সলিউশনের মধ্যে কটা আয়ন ছিল? দুটো আয়ন ছিল। এখন কি হলো? যখন আমি কিছু পরিমাণ আরো জল আমি ঢেলে দিলাম উপর থেকে, তখন কি হলো না দেখলাম যে তখন 1 ml সলিউশনের মধ্যে আয়ন হচ্ছে একটা। আমরা কি জানি? কন্ডাক্টেন্স বা পরিবাহিতা প্রপোর্শনাল টু কি? নাম্বার অফ আয়নস। মানে আয়নের সংখ্যা, জলীয় দ্রবণে আয়নের সংখ্যা যত বেশি হবে তার কন্ডাক্টেন্স বা পরিবাহিতাটাও বেশি হবে। তাই এক্ষেত্রে যখন আমি 1 ml সলিউশন নিয়েছিলাম তখন আয়নের সংখ্যা ছিল দুটো, এখন আরো 1 ml অ্যাড করার পর টোটাল 2 ml সলিউশনের মধ্যে আয়নের সংখ্যা দেখছি একটা। তার মানে এখানে আয়নের সংখ্যা কমে গেল। আয়নের সংখ্যা কমে যাওয়া মানে কন্ডাক্টেন্সের মানটা কমে যাওয়া। আয়নের সংখ্যা কমে যাওয়া মানে কন্ডাক্টেন্স কমে যাওয়া, কারণ কন্ডাক্টেন্স প্রপোর্শনাল টু নাম্বার অফ আয়নস। পরিবাহিতা যত আয়নের সংখ্যা বেশি হবে তত পরিবাহিতা বেশি হবে। এখানে যেহেতু আয়নের সংখ্যা, নাম্বার অফ আয়ন কি হচ্ছে? কমে যাচ্ছে, তার জন্য কি স্পেসিফিক কন্ডাক্টেন্স বা কাপ্পার মানটাও কমে যাচ্ছে। তাহলে ওভারঅল কি কনক্লুশন আসতে পারলাম? যে দ্রবণের লঘুতা বৃদ্ধির সঙ্গে স্পেসিফিক কন্ডাক্টেন্স বা আপেক্ষিক পরিবাহিতার মানটা কমে। কি দেখলাম? লঘুতা বৃদ্ধি সঙ্গে, অর্থাৎ লঘুতা বৃদ্ধি মানে কি? গাঢ়ত্ব হ্রাস এর সঙ্গে কি দেখলাম? স্পেসিফিক কন্ডাক্টেন্স অর্থাৎ কাপ্পার মানটা হ্রাস পাচ্ছে। অর্থাৎ দ্রবণের লঘুতা বৃদ্ধি করলে বা গাঢ়ত্ব হ্রাস করলে স্পেসিফিক কন্ডাক্টেন্সের মানটা হ্রাস পাচ্ছে। তো এবার আমরা দেখব লঘুতা বৃদ্ধিতে তুল্যাঙ্ক পরিবাহিতা এবং মোলার পরিবাহিতার কি পরিবর্তন হয়। তো
তো মোলার পরিবাহিতা ল্যামডা এম সমান কি কাপ্পা ইন্টু ভি, ল্যামডা ইকিউ সমান একই কাপ্পা ইন্টু ভি। কাপ্পা মানে হচ্ছে আপেক্ষিক পরিবাহিতা আর ভি মানে হচ্ছে আয়তন। তো আমরা কি দেখলাম না লঘুতা, দ্রবণের লঘুতা বৃদ্ধির সঙ্গে অর্থাৎ দ্রবণকে ডাইলিউট করার ফলে কাপ্পার মান অর্থাৎ আপেক্ষিক পরিবাহিতার মানটা কমে যাচ্ছে, আপেক্ষিক পরিবাহিতার মানটা কমে যাচ্ছে। আবার এটা যদি দেখতে চাই যে কোন একটা দ্রবণকে লঘু করার ফলে অর্থাৎ তাতে কিছু পরিমাণ জল অ্যাড করার ফলে তার আয়তনের মানটা বেড়ে যাচ্ছে, তখন দেখলাম না যে 1 ml ছিল সলিউশনটা 2 ml হয়ে গেল, তার মানে তার আয়তনের মানটা বেড়ে যাচ্ছে। একটা মান কি দেখছি, একটার মান কমে যাচ্ছে এবং একটার মান বেড়ে যাচ্ছে, কাপ্পার মানটা কমে যাচ্ছে, আয়তনের মানটা বেড়ে যাচ্ছে। তাহলে এবার পরিবর্তনটা কি হবে, কোনটা এফেক্টিভ হবে, কোনটা বেশি কার্যকরী হবে? এখানে কাপ্পার মান যতটা কমছে তার থেকে আয়তন বৃদ্ধির মানটা অনেক বেশি হচ্ছে, আয়তন বৃদ্ধির যে হারটা সেটা অনেক বেশি হচ্ছে। যার জন্য কি হচ্ছে, ওভারঅল যদি দেখতে চাই দ্রবণের লঘুতা বৃদ্ধির সঙ্গে যে মোলার পরিবাহিতা বা তুল্যাঙ্ক পরিবাহিতা এর মানটা বেড়ে যাচ্ছে। কি বললাম, কাপ্পার মানটা কমছে কিন্তু আয়তনের মানটা বেড়ে যাচ্ছে। লঘুতা বৃদ্ধি মানে জল অ্যাড করা, তার মানে আয়তনটা বেড়ে যাচ্ছে। ওভারঅল যদি দেখি তাহলে আয়তন বৃদ্ধির হারটা বেশি হচ্ছে, কাপ্পার মান কমার থেকে আয়তন বৃদ্ধির হারটা বেশি হচ্ছে। যার জন্য পুরো ল্যামডা মানটা বা মোলার পরিবাহিতা বা তুল্যাঙ্ক পরিবাহিতার মানটা বেড়ে যাচ্ছে। এটা আমরা পরীক্ষার মাধ্যমে দেখেছি যে আয়তন বৃদ্ধির মানটা বেশি হচ্ছে। কিন্তু যদি এর কারণ আমরা খুঁজতে চাই তাহলে দুটো পার্টে ভাগ করতে হবে। একটা হচ্ছে স্ট্রং ইলেকট্রোলাইটের ক্ষেত্রে অর্থাৎ তীব্র তড়িৎ বিশ্লেষক পদার্থের ক্ষেত্রে, আর একটা হচ্ছে মৃদু তড়িৎ বিশ্লেষক পদার্থের ক্ষেত্রে। মানে দুটো ক্ষেত্রে দুটো আলাদা রকম ব্যাখ্যা করা যেতে পারে যে কেন লঘুতা বৃদ্ধির সঙ্গে তুল্যাঙ্ক পরিবাহিতা এবং মোলার পরিবাহিতার মানটা বেড়ে যাচ্ছে। তো এই ব্যাপারটাকে ব্যাখ্যা করার জন্য আমাদেরকে একটা টার্ম নিয়ে আসতে হবে, সেটা হচ্ছে ডিগ্রি অফ ডিসোসিয়েশন বা বিয়োজন মাত্রা। কি বিয়োজন মাত্রা বা ডিগ্রি অফ ডিসোসিয়েশন, ডিগ্রি অফ ডিসোসিয়েশন। এবার স্ট্রং ইলেকট্রোলাইট বা তীব্র তড়িৎ বিশ্লেষক পদার্থের ক্ষেত্রে, যেমন একটা তীব্র তড়িৎ বিশ্লেষক পদার্থ NaCl, এর ক্ষেত্রে কি হয়, এটা যখন জলীয় দ্রবণে বিয়োজিত হয় তখন কি হয়, Na প্লাস Cl মাইনাস উৎপন্ন করে। এবারে NaCl আর মৃদু তড়িৎ বিশ্লেষক, এটা একটা তীব্র তড়িৎ বিশ্লেষক পদার্থ, তীব্র। আর মৃদুর ক্ষেত্রে কি হয়, আমি এটা এখানে লিখি, মৃদু তড়িৎ বিশ্লেষক কি হয় এক্ষেত্রে, যেমন একটা উদাহরণ যদি আমি নিই, অ্যাসিটিক অ্যাসিড CH3CH3COOH, অ্যাসিটিক অ্যাসিড, এটার ক্ষেত্রে কি হয়, কি হিসাবে ভাঙে, CH3COO মাইনাস প্লাস H প্লাস। তো এই দুটোর মধ্যে পার্থক্যটা কি, তীব্র তড়িৎ বিশ্লেষক পদার্থকে আমি যখন জলীয় দ্রবণে বিয়োজিত করি তখন সম্পূর্ণরূপে বিয়োজিত হয়ে যায়। তার মানেটা কি, যদি আমি এটার 100টা NaCl নিই, আমি সাপোজ ধরে নিচ্ছি 100টা আমি NaCl নিয়েছি, তাহলে 100টাই Na প্লাস এবং 100টাই Cl মাইনাস উৎপন্ন করবে। আর এক্ষেত্রে আমি সাপোজ যদি আমি 100টা অ্যাসিটিক অ্যাসিড নিই, তার মধ্যে সাপোজ 10টা হয়তো অ্যাসিটিক অ্যাসিড ভাঙবে, 100টার মধ্যে 10টা অ্যাসিটিক অ্যাসিড ভেঙে অ্যাসিটেট আয়ন উৎপন্ন করবে এবং 10টা H প্লাস আয়ন উৎপন্ন করবে। পার্থক্যটা বোঝা গেল। এর ক্ষেত্রে 100টা NaCl ভেঙে যে Na প্লাস এবং Cl মাইনাস আয়ন উৎপন্ন করছে, অর্থাৎ 100টা Na প্লাস এবং 100টা Cl মাইনাস পাচ্ছি, কিন্তু এক্ষেত্রে 100টার মধ্যে 10টা অ্যাসিটেট আয়ন এবং 10টা H প্লাস আয়ন পাচ্ছি। তার মানে ডিগ্রি অফ ডিসোসিয়েশন কি, ডিগ্রি অফ ডিসোসিয়েশনকে আলফা দিয়ে ডিনোট করা হয়। আলফা সমান কি, কটা আমি তড়িৎ বিশ্লেষক পদার্থ নিয়েছিলাম, 100টা নিয়েছিলাম, এক্ষেত্রে কটা তার মধ্যে বিয়োজিত হয়েছে, 100টাই বিয়োজিত হয়ে Na প্লাস Cl মাইনাস উৎপন্ন করে দিয়েছে। তার মানে 100টার মধ্যে 100টাই বিয়োজিত হয়ে গেছে, তার মধ্যে এক্ষেত্রে আলফার মানটা কত, 1। তার মানে তীব্র তড়িৎ বিশ্লেষক পদার্থের ক্ষেত্রে কি হয়, আলফার মানটা 1 হয়। আর মৃদু তড়িৎ বিশ্লেষক পদার্থের ক্ষেত্রে কি হয়, আলফার মানটা কি হয় না, এখানে কটা আমি অ্যাসিটিক অ্যাসিড নিয়েছিলাম 100টা, তার মধ্যে কটা বিয়োজিত হয়েছে, 10টা অ্যাসিটিক অ্যাসিড বিয়োজিত হয়ে অ্যাসিটেট আয়ন এবং H প্লাস তৈরি করেছে, তার মানে 100-র মধ্যে 10টা। তার মানে এটা যদি 0 কেটে দিই তাহলে কত হবে, 0.1। তাহলে তীব্র তড়িৎ বিশ্লেষণের ক্ষেত্রে আলফার মানটা দেখলাম 1, মৃদু তড়িৎ বিশ্লেষণের ক্ষেত্রে আলফার মানটা দেখলাম
1। এবার এটা আমি কেন দেখলাম, ডিগ্রি অফ ডিসোসিয়েশন বা বিয়োজন মাত্রাটা কেন দেখলাম, বা তার উপর কন্ডাক্টেন্স বা সেটা কন্ডাক্টেন্সের উপর কিভাবে প্রভাব ফেলে, মোলার পরিবাহিত তুলাঙ্কের পরিবাহিতের উপর কিভাবে প্রভাব ফেলে সেটা আমরা দেখব। তো মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থের ক্ষেত্রে কি হয়, যদি আমি 100টা অ্যাসিটিক অ্যাসিড নিই তাহলে তার মধ্যে 10টা অ্যাসিটিক অ্যাসিডই সাপোজ ধরে নিচ্ছি 10টা অ্যাসিটিক অ্যাসিডই বিয়োজিত হচ্ছে, মানে সবগুলো বিয়োজিত হয় না, খুব কম পরিমাণেই বিয়োজিত হয়। তো এবারে অ্যাসিটিক অ্যাসিডের দ্রবণটাকে যদি আমি এখানে অ্যাসিটিক অ্যাসিডের যদি এখানে দ্রবণ নিয়ে থাকি, এতে যদি আরো কিছু পরিমাণ জল অ্যাড করি, মানে যদি দ্রবণটাকে লঘু করি, তাহলে কি হবে, প্রথমে 10টা বিয়োজিত হয়েছিল, এখন হয়তো আরো 5টা বিয়োজিত হবে, মানে টোটাল 15টা বিয়োজিত হলো। আবার যদি আরো কিছু পরিমাণ জল অ্যাড করি তাহলে হয়তো এখন 20টা অ্যাসিটিক অ্যাসিড বিয়োজিত হবে, আরো অ্যাড করলে এইভাবে বাড়তে যাবে। অর্থাৎ যত আমি এই দ্রবণটাকে আমি লঘু করব, মানে যত আমি জল অ্যাড করে যাব, তত কি হবে না, এর বিয়োজন মাত্রাটা বেড়ে যাবে, এর ডিগ্রি অফ ডিসোসিয়েশনটা বেড়ে যাবে, মানে আগে যতটা বিয়োজিত হচ্ছিল এখন তার থেকে বেশি বিয়োজিত হবে, এইভাবে চলতে থাকবে। এবার কি, তাহলে কি, তার মানে কি হলো, যে যত আমি এই দ্রবণটাকে লঘু করছি, যত অ্যাসিটিক অ্যাসিড দ্রবণটাকে লঘু করছি, মানে লঘুতাটা যত আমি বৃদ্ধি করছি বা গাঢ়ত্বটাকে যত আমি হ্রাস করছি, তত কি হচ্ছে, ডিগ্রি অফ ডিসোসিয়েশন বা বিয়োজন মাত্রা বা ডিগ্রি অফ ডিসোসিয়েশনটা কি হচ্ছে, বেশি হচ্ছে। যত ডিগ্রি অফ ডিসোসিয়েশন বা বিয়োজন মাত্রাটা বেশি হচ্ছে, তত কি হচ্ছে, নাম্বার অফ আয়নস বৃদ্ধি পাচ্ছে। যত বিয়োজন মাত্রাটা বৃদ্ধি পাচ্ছে কি হচ্ছে, নাম্বার অফ আয়নসটাও বৃদ্ধি পাচ্ছে, মানে আয়নের সংখ্যাটাও বৃদ্ধি পাচ্ছে। তাহলে কি দেখছি না, দ্রবণটা লঘুতা যত বৃদ্ধি পাচ্ছে, মানে গাঢ়ত্ব যতটা হ্রাস পাচ্ছে, তখন কি হচ্ছে, বিয়োজন মাত্রা বা ডিগ্রি অফ ডিসোসিয়েশনটা বাড়ছে। ডিগ্রি অফ ডিসোসিয়েশন বাড়া মানে কি, নাম্বার অফ আয়নসটা বৃদ্ধি পাবে, মানে জলীয় দ্রবণে আগে যতগুলো আয়ন ছিল, এখন লঘুতা বৃদ্ধির ফলে আয়নের পরিমাণটা আরো বেড়ে যাচ্ছে। আর নাম্বার অফ আয়নস প্রপোর্শনালটা কি, নাম্বার অফ আয়নস প্রপোর্শনাল টু কি, মোলার কন্ডাক্টেন্স বা ইকুইভ্যালেন্ট কন্ডাক্টেন্স। তার মানে কি হচ্ছে, নাম্বার অফ আয়ন যত বাড়ছে, তার মোলার কন্ডাক্টেন্স বাড়ছে, মোলার কন্ডাক্টেন্স বা ইকুইভ্যালেন্ট কন্ডাক্টেন্সটা বেড়ে যাচ্ছে। তো এটাই হলো মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থের দ্রবণের লঘুতা বৃদ্ধির সঙ্গে মোলার পরিবাহিতা বৃদ্ধির কারণ। তো তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থের লঘুতা বৃদ্ধির সঙ্গে তুল্যাঙ্ক পরিবাহিতা এবং মোলার পরিবাহিতা কিভাবে পরিবর্তিত হবে সেটা আমরা দেখব। তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থের ক্ষেত্রে কি হয়, যেমন একটা যদি নিয়ে আমি NaCl, একটা তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, NaCl কে যখন জলীয় দ্রবণে ভাঙি তখন কি পাই, Na প্লাস Cl মাইনাস, Na প্লাস এবং Cl মাইনাস পাই। তো এই তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থের ক্ষেত্রে আমরা কি দেখেছি না, যতটা আমি NaCl নেব ঠিক ততটাই বিয়োজিত হয়ে যাবে। যদি আমি এখানে 100টা NaCl নিই, 100টা Na প্লাস পাবো এবং 100টা Cl মাইনাস পাবো। তো এক্ষেত্রে লঘুতা বৃদ্ধির সঙ্গে আর বিয়োজন মাত্রা বৃদ্ধির কোনো প্রশ্নই নেই, কারণ যত লঘুতা না বৃদ্ধি করলেও যেটা বিয়োজন মাত্রা, লঘুতা বৃদ্ধি করলেও সেই একই বিয়োজন মাত্রা, অর্থাৎ আগেও যদি 100টা বিয়োজিত হতো, লঘুতা বৃদ্ধির ফলেও সেই 100টাই বিয়োজিত হবে। তাহলে এক্ষেত্রে আমি কিভাবে এর সঙ্গে আমি মোলার পরিবাহিতা বৃদ্ধির বা মোলার পরিবাহিতা বৃদ্ধি বা হ্রাস যাই হোক না কেন এটা, সেটা আমি কিভাবে নির্ভর করব, সেটা আমি কিভাবে দেখব। তো এক্ষেত্রে কি হয়, তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থের ক্ষেত্রে এইভাবে ব্যাখ্যা করা যেতে পারে যে যদি আমি একটা পাত্রে কিছু পরিমাণ আমি NaCl নিয়েছি বা তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ একটা নিয়েছি, NaCl, সাপোজ এটা হচ্ছে NaCl একটা নিয়েছি। তো যখন আমি এই পরিমাণ NaCl নিয়েছি, তখন এর মধ্যে কি আছে, Na প্লাস আর Cl মাইনাস আয়ন আছে। এখন Na প্লাসটা কি, Na প্লাসটা হচ্ছে পজিটিভ চার্জযুক্ত কণা, মানে পজিটিভ চার্জযুক্ত আয়ন, আর Cl মাইনাসটা হচ্ছে নেগেটিভ চার্জযুক্ত আয়ন। তো পজিটিভ এবং নেগেটিভের মধ্যে কি হবে, একটা আকর্ষণ বল কাজ করবে, যার জন্য কি হবে, Na প্লাসটা যখন বিচরণ করতে চাইবে, Na প্লাসটা যখন দ্রবণের মধ্যে বিচরণ করতে চাইবে, তখন Cl মাইনাস এটাকে আটকাবে, এবং Cl মাইনাস যখন দ্রবণের মধ্যে বিচরণ করতে চাইবে, তখন Na প্লাসটা একে আটকাবে, অর্থাৎ এদের ফ্লোটা ঠিকমতো হতে পারবে না। এবার এই দ্রবণের মধ্যে যদি বাইরে থেকে আমি জল অ্যাড করি, তাহলে কি হবে, দ্রবণের আয়তনটা বেড়ে গেল। দ্রবণের আয়তনটা যখনই বেড়ে যাবে, তখন কি হবে, Na প্লাস এবং Cl মাইনাস এদের মধ্যে দূরত্বটা বেড়ে যাবে। Na প্লাস এবং Cl মাইনাস এদের মধ্যে দূরত্বটা বেড়ে গেল। যখনই দূরত্ব বেড়ে গেল, তখন এদের মধ্যে আর আকর্ষণ বলটা থাকবে না। দূরত্বটা যখনই বেড়ে গেল, Na প্লাস এবং Cl মাইনাসের দূরত্বটা বেড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে কি হবে, এদের আকর্ষণ বলটা অতটা থাকবে না, তখন তারা স্বাধীনভাবে বিচরণ করতে পারবে দ্রবণের মধ্যে, অর্থাৎ তাদের ফ্লোটা
প্রবাহটা ইজিলি হবে। কারণ আমরা কি দেখলাম না, তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থের দ্রবণের যদি আমি লঘুতা বৃদ্ধি করি তাহলে কি হবে না, আয়নগুলোর মধ্যে দূরত্বটা বেড়ে যাবে। তার ফলে কি হচ্ছে, আয়নগুলোর মধ্যে অ্যাট্রাকশন, ফোর্স অফ অ্যাট্রাকশন মানে হচ্ছে আকর্ষণ বলটা কমে যাবে। তাদের মধ্যে যে আকর্ষণ বলটা সেটা কমে যাচ্ছে। আকর্ষণ বল কমে যাওয়ার ফলে কি হচ্ছে না, তাদের ওভারঅল কি হচ্ছে, মোলার পরিবাহিতা বা তুল্যাঙ্ক পরিবাহিতাটা বেড়ে যাচ্ছে। ল্যামডা এম অর ল্যামডা ইকুইভ্যালেন্ট বেড়ে যাচ্ছে। এই হলো তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থের দ্রবণের যদি আমি লঘুতা বৃদ্ধি করি, মানে এতে সামান্য পরিমাণ, এতে আরো বেশি পরিমাণ যদি জল অ্যাড করি, তাহলে তার কি হচ্ছে, তুল্যাঙ্ক পরিবাহিতা এবং মোলার পরিবাহিতা দুটোই বৃদ্ধি পাচ্ছে। তাহলে আমরা কি দেখলাম না, তড়িৎ বিশ্লেষ্য পদার্থের লঘুতা বৃদ্ধিতে আপেক্ষিক পরিবাহিতা, তুল্যাঙ্ক পরিবাহিতা, মোলার পরিবাহিতা এবং বিয়োজন মাত্রা মানে ডিগ্রি অফ ডিসোসিয়েশন, এই জিনিসগুলো কিভাবে পরিবর্তিত হচ্ছে সেটা আমরা দেখলাম। তো সেটা আমরা সামারিটা একবারটি শুধু লিখব। লঘুতা বৃদ্ধি করলে কিভাবে পরিবর্তিত হচ্ছে। আপেক্ষিক পরিবাহিতা বা যেটাকে বলে কাপ্পা, সেটা হ্রাস পাচ্ছে। আপেক্ষিক পরিবাহিতা কাপ্পাটা হ্রাস পাচ্ছে, বাংলাতেই লিখি, হ্রাস পাচ্ছে। মোলার পরিবাহিতা ল্যামডা এমটা বৃদ্ধি পাচ্ছে। তুল্যাঙ্ক পরিবাহিতা ল্যামডা ইকিউ বৃদ্ধি পাচ্ছে। আর ডিগ্রি অফ ডিসোসিয়েশন বা বিয়োজন মাত্রা, আমি সেটাকে বিয়োজন মাত্রায় লিখি, বিয়োজন মাত্রা কি হচ্ছে, বৃদ্ধি পাচ্ছে। তাহলে এই গেল আজকে ওভারঅল জিনিসটা। থ্যাংক ইউ।